ভারতের পেট্রাপোল স্থলসীমান্ত একেবারে লকডাউনের পরিস্থিতি। আজ সকালে এসেছিলাম আচমকা যে পেট্রাপোল বন্দরের পরিস্থিতি কি, বাংলাদেশিরা এই মুহূর্তে যারা যেহেতু ভিসা সংকটে তারা ভারতমুখী হচ্ছেন না বা ভারত বয়কটের একটা যে ট্রেন্ড সেটা বাংলাদেশে বেশ চলছে, সেই পরিস্থিতিতে পেট্রাপোল বর্ডারের যে পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম এবং আমার ক্যামেরা পার্সন বিক্রম লাহা, তাকে বলবো একদম সরাসরি পেট্রাপোল বর্ডারের যে ছবিটা সেটা দেখাতে। একেবারে শুনশান বর্ডার। ঠিক লকডাউনের সময়, করোনা যখন স্প্রেড করেছিল, লকডাউনের সময় সীমান্তের যে ছবি ছিল, আজকের যে ছবি সেটা ঠিক সেই দিনটাকে মনে করিয়ে দিচ্ছে। যদি আপনি একটা জিনিস ভালো করে ফলো করেন, দেখবেন যে লকডাউনের সময় তখনও কিন্তু যে এই সীমান্তগুলোতে বাংলাদেশিদের একটা যে আনাগোনা সেটা কিন্তু ভালোই ছিল, কিন্তু এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা সম্পূর্ণ ভিন্ন। একেবারে মানি এক্সচেঞ্জের কাউন্টারগুলো সেগুলো কিন্তু পর বন্ধ হতে শুরু করেছে। মানি এক্সচেঞ্জের কাউন্টারগুলো অর্ধেক বন্ধ হয়ে রয়েছে। সামনে যেখানে একেবারে প্যাসেঞ্জারদের নেওয়ার জন্য একটা অটোর লাইন, একটা অটোর সারি থাকতো, সেই অটোর সারি নেই, বাস নেই। এবং এখানে যে ব্যাপক একটা চাঞ্চল্য ছিল, প্রচুর দোকানিরা ছিল। দেখবেন এই যে দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু একসময় প্রচুর মানুষজন থাকতো। চায়ের দোকান, সেটাও দেখুন একেবারে চায়ের দোকান বন্ধ হয়ে রয়েছে। এখন ঘড়ির কাঁটায় যদি আপনি দেখেন, এখন বাজে মেরে কেটে আপনি যদি ঘড়ির কাঁটায় দেখেন, এখন ভারতীয় সময় বাজে 10:15। 10:15টার সময় চায়ের দোকানগুলো খোলেনি, চায়ের দোকানগুলো বন্ধ। আশেপাশের যে ব্যবসার কিন্তু একটা খুব করুণ দশা, সেটা কিন্তু একেবারে সামনে আসছে। আমাদের সামনে দেখছেন দেশ ট্রাভেলস, বাংলাদেশেও বেশ একটা প্রসিদ্ধ পরিবহন ব্যবসা এবং ভারতেও তার একটা অংশ চলে, যেহেতু ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসে। সেই দেশ ট্রাভেলসেও কিন্তু আমরা সকালবেলা এসেছিলাম, সেখানে দেখছিলাম একজনও প্যাসেঞ্জার নেই। দেশ ট্রাভেলসের ভারতীয় অংশের যে কর্ণধার আলী ভাই আমাদের সাথে রয়েছেন, আলী হোসেন। দাদার সাথে জিজ্ঞেস করবো, দাদার ব্যবসা এই মুহূর্তে কী পরিস্থিতি, কি দেখছেন, ব্যবসার কি পরিস্থিতি বুঝছেন, এখানে বাংলাদেশিদের আনাগোনা কি দেখছেন, বা ভবিষ্যতে এই ব্যবসা নিয়ে কি আতঙ্কিত হয়ে পড়ছেন, কি অবস্থা? কারণ ব্যবসা পরিস্থিতি খুবই খারাপ। 5ই আগস্টের পরে 2-3 মাস একটু স্বাভাবিক ছিল। বিগত দিনের যারা ভিসা ছিল তারা যাতায়াত করেছে, এই ভিসা শেষ হয়ে গেছে আস্তে আস্তে। এখন যারা নতুন করে মেডিকেল ভিসা, একমাত্র মেডিকেল ভিসা তারাই আসছে, বিশেষ মেডিকেলের জন্যে তারা আসছে। আর ব্যবসা বলতে ব্যবসা একেবারে ডুবেই গেছে। কারণ আমাদের যে ব্যবসা, আমরা যেভাবে ব্যবসা করে অভ্যস্ত ছিলাম, সেই ব্যবসা আমাদের এই মুহূর্তে আর নেই। কারণ সারা দিনে হয়তো 200-300 প্যাসেঞ্জার আসছে, বিভিন্নভাবে যাচ্ছে তারা এখানে। ট্যাক্সি, অটো, বাস। আমাদের একটা বাসে 15 থেকে 20 জন যাত্রী, বড় জোর, মানে অ্যাভারেজ 20 বলা যাবে না, 12 থেকে 15 জন যাত্রী আমরা করছি। আমাদের বাসও বন্ধের পথে সব। কোনো রকমভাবে একটা করে বাস আমি দেশ ট্রাভেলসের পক্ষ থেকে চালাচ্ছি। কোনো দিন লস হচ্ছে, কোনো দিন তেলের টাকাটা উঠছে। এখন এইভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে, যে দুই দেশের যে সম্পর্ক, তাতে আমরা হয়তো আমাদের এখানে ব্যবসা, হয়তো এখানে বসবাস করতে হবে, কিন্তু ব্যবসা আমরা এখান থেকে আর চালাতে পারবো না। তো দেখুন, ঈদ, এত বড় একটা ঈদ গেল, রমজান মাস গেল, ঈদ গেল, আমরা যে ব্যবসা বিগত দিনে পেয়েছি, এই মুহূর্তে এই ব্যবসা আমরা কোনো রকমভাবে এই বছরে তো পাইনি। কারণ গতবারে আমরা যে ব্যবসা পেয়েছি, আমার কোম্পানি, এখানে আরও 8টা কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে। তো আমার দেশ ট্রাভেলসে আমি ডেইলি ঈদের 7 দিন আগে থেকে এবং ঈদের 10 দিন পর পর্যন্ত আমি ডেইলি 10টা-12টা করে বাস এখানে আপ ডাউন করাতাম। কিন্তু এবার কোনোভাবেই আর আমার যে যারা শ্রমিক ছিল, বাস শ্রমিক, কলকাতা স্টাফ, বর্ডার স্টাফ, তারা সবাই চাকরি ছাড়ানোর কথা বলা লাগেনি। কারণ রুটি রোজগার যদি না হয়, পেট যদি না চলে, তাহলে অন্য রাস্তা তারা অলরেডি বেছে নিয়েছে। আপনার কতজন স্টাফ ছিল? আমার টোটাল বাস দিয়ে টোটাল ইনক্লুডিং 56 থেকে 60 জন স্টাফ আমার সব সময় ছিল। আপনি যতদূর জানি আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে, আপনার এখানে পরিবহনের ব্যবসা রয়েছে, হোটেলের ব্যবসা রয়েছে, ওভারঅল সবটাই কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশি ট্যুরিস্ট কেন্দ্রিক। সব কিছুর পরিস্থিতি কেমন? দেখুন, আমার নিজের ব্যবসা, যেটা মানি এক্সচেঞ্জ আমার পুরনো ব্যবসা, তারপরে পরিবহন ব্যবসা, আমার একটা হোটেলও ছিল বাংলাদেশের, যেটা আপনারা দত্তপুকুর পার করার পরে বাঁদিকে দেখবেন ফুড পার্ক রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টটাও আমি চালাতাম। কিন্তু সেই রেস্টুরেন্টটাও প্রায় নির্ভরশীল বাংলাদেশিদের ওপরে। ইন্ডিয়ানরাও আছে, ডোমেস্টিকে আছে কিছু, তা দিয়ে আপাতত চলছে। কিন্তু আশারূপ কিছু পাচ্ছি না, এর থেকে আশারূপ কিছু পাচ্ছি না। এমনিও বর্ডারে যা পরিস্থিতি দেখা যায়, সেখানে কিন্তু 5ই আগস্টের পরে একটা জিনিস, যে টোটাল সীমান্ত এলাকায় বাণিজ্যিক পরিবহন
বেড়েছে, আগের তুলনায় গুডস ট্রান্সপোর্ট বেড়েছে, কিন্তু একপাক্ষিকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র ভিসার জন্য প্যাসেঞ্জার মুভমেন্টেই আটকে গেছে। এটা নিয়ে আপনারা গভর্নমেন্টের কাছে গেছেন, কিছু বলেছেন? এত বড় একটা টার্মিনাল করেছে, যে টার্মিনালে প্রতিদিন 7,000 10,000 মানুষকে অ্যাকোমোডেট করা যায়। আমি একটা জিনিস বিগত দিয়ে 1-2 মাস থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 5ই আগস্টের আগে ডেইলি যে 400, 350, 400 গাড়ি এক্সপোর্ট হতো, বর্তমানে সেই এক্সপোর্টের সংখ্যা 500-র উপরে ছাড়িয়ে গেছে। তাহলে আমার নিজস্ব বক্তব্য যে বাংলাদেশের সঙ্গে যদি ভিসা প্রক্রিয়াটাই যদি কোনো বাধা হয়ে দাঁড়ায়, কি অন্য কোনো বিষয় যদি থাকে, তাহলে আমার এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই, এটার সংখ্যা কেন বাড়ছে? যদি আমি ভারত সরকারকে বলবো, তাহলে আপনি পেট্রাপোল, ঘোচাডাঙ্গা, মেহেদিপুর, হিলি, আপনি এক্সপোর্টটা বন্ধ করে দিন। বাংলাদেশের সাথে যদি আমাদের সম্পর্ক এতই মানে খারাপ থাকে, আপনি এক্সপোর্ট বন্ধ করুন। কারণ এক্সপোর্ট, আর একটা কথা বলতে পারি, সমস্ত কিছু, এটা আমার নিজস্ব ধারণা, সমস্ত কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। কারণ ঘোচাডাঙ্গা, পেট্রাপোল, মেহেদিপুর, হিলি, এই অঞ্চলের মানুষ, কারণ এরা ম্যাক্সিমামটা বাংলাদেশের ওপর নির্ভরশীল বলবো না, বাংলাদেশের আসে, তাদের বাংলাদেশি আশাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন গড়ে উঠেছে। তো আমার মনে হয় এই অঞ্চলের মানুষ এক্সপোর্ট ইম্পোর্টটাকে আপাতত বন্ধ রাখা উচিত, যতক্ষণ না দেশের সুরক্ষিত জায়গাটা বজায় না থাকে এক্সপোর্ট বন্ধ করে দেওয়া, এটা আমার মনে হয় ভালো। কারণ এক্সপোর্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান সরকারের যে তারা বসে আছে দিল্লিতে, তারা ঢাকাতে বসে আছে, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তারা বুঝতে পারবে যে আমাদের মতন সাধারণ নাগরিকরা পেটের জন্য যে আমরা কি করে বেরছি, তারা বুঝতে পারবে। কারণ অবিলম্বে আমি চাইছি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যাক। বুঝতেই পারছেন যে অনেকটা অভিমানের সুরে কিন্তু কথাগুলো তিনি বলছেন, কারণ এই সীমান্ত এলাকায় তাদের অনেক ব্যবসা এবং তার উপর নির্ভর করছিল প্রায় 50-60টা পরিবার। আজকের দিনে সেই ব্যবসা একেবারেই নেই। পুরো দেশ ট্রাভেলসের কাউন্টারটা আপনারা দেখতে পারেন, যে কাউন্টারে একজনও প্যাসেঞ্জার নেই, গোটা কাউন্টার খালি। এই পাশে দেখবেন আরেকটিও কাউন্টার রয়েছে, এটা গোল্ডেন লাইনের কাউন্টার, এইখানেও কিন্তু একেবারেই প্যাসেঞ্জার কিন্তু প্রায় নেই। আমি যদি একটু কথা বলতে পারি কারোর সাথে, কারোর সাথে কথা বলা যায়, দাদা ব্যবসার কিরকম দেখতে পাচ্ছেন? যে আগের মতো কি ব্যবসা আছে কিছু? না, একেবারেই না। এটা কি কেমন, মানে এখন কিরকম পরিস্থিতি? 5ই আগস্টের পর থেকে কি দেখছেন? যাত্রী সংখ্যা তো একেবারেই কম। লকডাউনের পরিস্থিতি ছাড়িয়ে গেল? হ্যাঁ, একদমই। মানে লকডাউনে এরকম ফেস করেছেন? না না না, একদমই না। তাও কিছু সংখ্যক যাত্রী ছিল, কিন্তু এখন এই 5ই আগস্টের পর একদমই যাত্রী সংখ্যা নেই বললেই চলে। এরকম যদি কন্টিনিউ থাকে, আর কতদিন আপনারা নিজেদের মানে এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন? সেটা দেখুন, সেটা তো আমরা বলতে পারবো না। সেটা এখন সরকারে যত সময় না মীমাংসা একটা হচ্ছে, সে তো আমরা বলতে পারছি না। সারাদিনে কিরকম প্যাসেঞ্জার আসছে এখন? আপাতত 5-6 জন যাত্রী পাচ্ছে এক একটা কাউন্টারে অ্যাভারেজ হিসাবে। বুঝতেই পারছেন যে প্রতি কটা কাউন্টারে কিন্তু একই অবস্থা। বেশিরভাগ যারা পরিবহন ব্যবসায়ী, তারা কিন্তু তাদের যে পরিবহন ব্যবসা সেটা কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে, এবং একটা চায়ের দোকান খুলেছে সকালবেলা, দেখতে পাচ্ছেন একদম সীমান্তের কাছে একটা চায়ের দোকান, যে চায়ের দোকান কিন্তু অন্য কোনো সময় একদম বেশ ভরা, সেখানে কিন্তু কাস্টমারদের একটা রমরমা ব্যবস্থা থাকতো। চালাই কি নেই দোকানে? ও চাওলা এদিকে ওই আসছে, দোকানে চালাই নেই। আচ্ছা দাদা, চায়ের দোকান, বুঝতেই পারছেন দোকানদার নিজেও খেতে ব্যস্ত, কারণ এখানে ব্যবসাটা তার নেই। ব্যবসা কিন্তু কার্যত এখন লাটে উঠেছে। বাংলাদেশি না থাকায় শুধুমাত্র পেট্রাপোল বন্দরের যে ছবি, সেই ছবিটা বদলে গেছে। আমার সাথে এক টোটোওয়ালা দাদা রয়েছে, দাদার সাথে একটু কথা বলবো। দাদা, কি অবস্থা? অবস্থা খুবই খারাপ দাদা, আমাদের পরিস্থিতি খুব খারাপ। ভাড়া হচ্ছে না, বাংলাদেশের লোক আসতে পারছে না, ভিসা হচ্ছে না, আর ইন্ডিয়ার লোকও তেমন আমাদের খুবই পরিস্থিতি খারাপ। মানে ইন্ডিয়ার লোকও সেরকমভাবে যাচ্ছে না, বাংলাদেশ থেকেও আসছে না। আপনাদের এখন দিনের রোজগারটা কিরকম? আমাদের রোজগার, ফ্যামিলি চলা বহুত কষ্ট। মানে বাংলাদেশ নির্ভর ব্যবসা বলতে পারেন। বাংলাদেশের লোক না আসলে এখানে সমস্যা, আমাদের ভাড়া খুব কম হবে। বর্ডারে কোনো লোকজন নেই, বর্ডার একদম ফাঁকা দেখা যাচ্ছে, লোকজন নেই। লকডাউনের পরিস্থিতি মনে করাচ্ছে না? হ্যাঁ, লকডাউন, সেম লকডাউন, পুরো লকডাউন। মানে মনে হচ্ছে যেন একেবারে চার পরে কোনো লোকজন নেই, অনেক দোকান তো সব দোকান বন্ধ, বন্ধ, একদম ফাঁকা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এখন কি মনে হচ্ছে, কি করলে ভালো হয়? এখন যদি কোনো বাংলাদেশে কোনো বিশেষটা দেওয়া হয়, তাহলে মোটামুটি এখানে পরিস্থিতি একটু ভালো হবে।
ভিসা আপনারা কি মনে করছেন যে খুব তাড়াতাড়ি হবে? কেন দেখা তো যাচ্ছে একেবারে ট্রান্সপোর্ট তো খুব ভালোভাবে চলছে, পণ্য পরিবহন ভালোই চলছে, শুধু তেমন মনে হয় ভালো হচ্ছে না, মনে হচ্ছে আর কি, তেমন সুবিধাজনক না। এই যে পরিবেশ পরিস্থিতি আগে কখনো দেখেছেন আপনি? এখানে কত বছর? আমি যত বছর গাড়ি চালাচ্ছি কিন্তু এরকম পরিস্থিতি আমি আর কখনো দেখিনি। আপনার নাম? আমার নাম দিলীপ শাহ। কত বছর গাড়ি চালাচ্ছেন বলছিলেন আপনি? চালাচ্ছি প্রায় 7-8 বছর। 7-8 বছর। 7-8 বছরও একজন টোটো চালক, তিনি এই পরিবেশ পরিস্থিতি দেখেননি। দাদা এখানে কি পরিবহনের সাথে যুক্ত? না, তাহলে আমি এমনি কাজ করছেন এখানে? মোটামুটি যারা রয়েছে সবার সাথে কথা বলে একটা জিনিস খুব পরিষ্কার যে এই পরিস্থিতি থেকে তারা কখনো ফেস করেনি। দাদা কত বছর এই এলাকায় গাড়ি চালাচ্ছেন? আমি 99। 99 সাল থেকে এরকম পরিস্থিতি কখনো দেখেছেন যে প্যাসেঞ্জার হয় না? লকডাউনে এরকম হয়নি, লকডাউনে হয়নি? লকডাউনে এত খারাপ ছিল পরিস্থিতি, তাও এরকম হয়নি। এখন যা পরিস্থিতি চলছে, সংসার চলছে কীভাবে? সংসারে সারাদিন হয়তো যেখানে 500 টাকা, যেখানে 200 টাকা কাজ করতে গেলে, তাই আমার তো ব্যাটারি ভ্যান, তাও আমার ফেটে যাচ্ছে। সারাদিন 200 টাকা ইনকাম করতে পারছি না। কবে থেকে, কত মাস এই পরিস্থিতি? এই ধরেন মাস 25 সাল পড়ার পর থেকে এরকমই, মানে আগে যা ভিসা ছিল ট্যুরিস্ট ভিসা, তাতে লোকজন যাওয়া আসা করছিল, কিন্তু ট্যুরিস্ট ভিসা শেষ হয়ে গেছে, আর কোনো প্যাসেঞ্জার নেই। আর এখনও পাশে হলো মেডিকেল ভিসা করতে গেলে 15,000 টাকা ঘুষ, তারপর ডাক্তারের এফআর লাগবে, তাছাড়া দেবে না। সারাদিনে কটা প্যাসেঞ্জার পান এখন? সারাদিন বলছি না, 200 টাকাতে হয় না, হচ্ছে না। ইনকাম ওপর খুব ডাউন বাজার। প্যাসেঞ্জার যারা আছে তারাও টাকা দিতে চাইছে না, তারাও বলছে দেবো না। হ্যাঁ, বাজার আমারই নিজে ইনকাম, মানে তোমার দেবো কোথার থেকে? দোকানপাট তো সব বন্ধ আশেপাশে, আশেপাশে তো সব দোকান দেখছি বন্ধ করে রেখে দিয়েছে সবাই। এইবার ঘটনা আছে, বুঝতে পারছেন, আমরা এখান থেকে গেটে পেশেন্ট আনতাম। দাদা একটা প্যাসেঞ্জার পেয়েছে। দাদা প্যাসেঞ্জার কি সারাদিনে প্রথম প্যাসেঞ্জার নাকি? এই সকাল 6টার সময় এসছি, এই ফার্স্ট ট্রিপ যাচ্ছি। এই হলো বৌনি। সারাদিনে? হ্যাঁ, সারাদিন সকাল 6টায় এসছি বর্ডারে। এখান থেকে কি আপনি স্টেশন যাবেন? হ্যাঁ, স্টেশন যাবো। কত টাকা এখন পাবেন তাহলে? এখন কত? 100 টাকা মতন পাবো। এটা সারাদিনে কি এরকম কটা মানে এখন আপনার রোজগার কি? অবস্থা এখন যা অবস্থা, সারাদিনে 2টো টিপ মারতে গেলে বহুত কষ্ট। 200 টাকা ইনকাম করে সংসার চলে না দাদা ভাই, জিনিসের যা দাম। আর তা বাদে আমাদের যে বাংলাদেশ সরকার বয়কট করছে, তা এটা হলো ইন্ডিয়া বয়কট করতে কি দোষ? ইন্ডিয়ান যাত্রীরা যদি বাংলাদেশে যায়, কেউ গেলে কুত্তার মতন ব্যবহার করছে। যদি কটা মাল নিয়ে কেউ যায়, মাল্টি ভিসা যাদের বিজনেস ভিসা, ব্যাপারটা হচ্ছে অনেকটা রাজা রাজা যুদ্ধ করে উলুঘাগড়ার প্রাণ যায়, তাই তো? হ্যাঁ, পূজারা মারা যায়। রাজা রাজা যুদ্ধ হ্যাঁ, মনে হচ্ছে এখন পুঁটি মাছের পরাণ যাচ্ছে। তাই? হ্যাঁ, তাহলে রাজা রাজা যুদ্ধ করছে, উলুঘাগড়ার প্রাণ যাচ্ছে, সীমান্তে এখানে ব্যবসায়ীদের ব্যবসা নেই। এবং এই যে শ্রমিক মানুষ ভাইরা যারা রয়েছে, তাদের দিন আনতে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। তারা শুধুমাত্র এই দুই সরকারের টানাপোড়েনে আজকে তারা পিষ্ট হচ্ছে। তারা বলছে দ্রুত এই সীমান্ত এলাকা খুলে দেওয়া হোক, আবার যে ব্যবসায়ের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আবার চালু হোক, তারা কিছু আয় করুক এবং তাদের সংসার যেভাবে চলছিল, বাংলাদেশি নির্ভর যে তাদের ব্যবসা, সেই ব্যবসা যেন আবারও স্মুথলি যেন চলতে পারে। পেট্রাপোল সীমান্ত থেকে শুভজিৎ পুততুণ্ড এবং বিক্রম লাহার রিপোর্ট, চ্যানেল 24।